Hi students, welcome back to another English teaching video on my YouTube channel. আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 6 অর্থাৎ রবার্ট লুইস স্টিভেনসনের লেখা দ্য ভ্যাগাবন্ড এই কবিতাটির সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ। শুধু এই লেসন বলে নয়, তোমাদের ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসনের শেষেই যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, সেগুলো কিন্তু আমি ইতিমধ্যেই সলভ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ নয়, তোমাদের ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসনই কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিং সহ বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়েও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটন এবং প্লেলিস্ট থেকে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তো চলো আমরা অ্যাক্টিভিটি 1 থেকে স্টার্ট করব। কি বলেছে এখানে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে আমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে, অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে। তো চলো, আমি তো সলভ করেই দিয়েছি, তোমাদের পড়িয়ে মানেটা বলে দিই। এরটা কি আছে দেখো, দ্য ভ্যাগাবন্ড উইসেস টু হ্যাভ হিজ বেড। সঠিক উত্তর হবে অপশান 2, ইন দ্য বুশ। ভ্যাগাবন্ড বা ভবঘুরে চায় যে তার বিছানাটা কোথায় হবে, না বিছানা হবে ইন দ্য বুশ, অর্থাৎ ঝোপঝাড়ের মধ্যে তার বিছানা হবে। বিএডটা নেক্সট পেজে আছে, দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর এ লাইফ। ভ্যাগাবন্ড কী ধরনের জীবন প্রার্থনা করে? সঠিক উত্তর হবে অপশান 1, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক, মানে সে খুব প্রকৃতির কাছাকাছি থাকতে চায়, এই রকম একটা জীবনই কিন্তু সে চায়। সিএরটা চলে এসো, দ্য ভ্যাগাবন্ড ডাস নট সিক। ভ্যাগাবন্ড বা ভবঘুরে কি খোঁজে না বা কি চায় না? সঠিক উত্তর হবে অপশান 2, ওয়েলথ, অর্থাৎ সম্পদ বা সম্পত্তি, টাকা পয়সা সে চায় না, এটাই হবে উত্তর। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 2। কি বলেছে এখানে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে আমাদের চিনতে হবে কোনটা ট্রু কোনটা ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। এবং আমাদের প্রত্যেকটা উত্তরের যুক্তিতে বা সপক্ষে আমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে যে কেন সেটাকে আমরা ট্রু বা ফলস বলছি। তো এখানে ট্রু ফলস করতে দিয়েছে, আমরা ট্রু সত্যি হলে টি লিখে দেবো আর ফলস মিথ্যে হলে এফ লিখবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টও লিখবো। তোমরা হয়তো জানো, তাও বলে দিচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো রকমের চেঞ্জ চলে না। নাউন প্রোনাউন থেকে শুরু করে ভার্ব টেন্স কোনো রকম চেঞ্জ করবে না। প্যাসেজে বা টেক্সটে যে লাইনটা আছে হুবহু কিন্তু তাই সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হয়। তো চলো আমি এখানে সলভ করে দিচ্ছি, এক একটা করে পড়ি এবং তার সাথে তার সাপোর্টিং স্টেটমেন্টগুলোও লিখে দেখাই। প্রথমে এরটা, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। ভ্যাগাবন্ড চায় রাস্তাটা তার থেকে অনেক দূরে হোক। ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। এবং অ্যাক্টিভিটি 2 এর এ সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কি লিখেছি, অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি। এবং পাশের রাস্তা যেন হয় আমার খুব কাছে। তাহলে দেখো কবিতাতে এই লাইনটা ছিল, ভ্যাগাবন্ড চায় যে রাস্তা যেন তার খুব কাছে হয়, নাই মানে হচ্ছে কাছে, আর প্রশ্নতে দিয়েছে সে চায় রাস্তা তার থেকে দূরে হোক, তাই আমরা ওটা ফলস করলাম। এরপরে তোমরা বিএডটায় চলে এসো, দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। ভ্যাগাবন্ড কী করবে? তার রুটি বা পাউরুটিটাকে সে কী করবে? নদীর জলে চোবাবে। তাহলে এটা কি হবে? এটা ট্রু হবে, দেখো টি লিখেছি, এটা সত্যি। বিয়ের সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখেছি দেখো, কবিতারই লাইন, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। রুটিকে বা পাউরুটিকে আমি কি করব? নদীর জলে চুবিয়ে নেবো। তারপরে সিএরটা চলে এসো, হোয়েন অটাম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চার্পিংস। যখন শরৎকাল আসবে তখন পাখিরা তাদের কিচিরমিচির ডাক নিয়ে খুব খুশি হবে। এটা কি হবে? এটা ফলস হবে। আমরা দেখেছিলাম খুশি হবে না, তারা ঠান্ডায় চুপ করে যাবে। দেখো এখানে সাপোর্টিং স্টেটমেন্টে লিখেছি, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। গাছের মধ্যে পাখিরা কিন্তু চুপ করে যাবে বা শান্ত হয়ে যাবে। এরপরে তোমরা অ্যাক্টিভিটি 2 এর লাস্ট ডিএডটায় চলে এসো, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটম অর উইন্টার। ভ্যাগাবন্ড বা ভবঘুরে সে শরৎ অথবা শীতকে মুখোমুখি হতে ভয় পায় না। তাহলে এটা কি হবে? এটা ট্রু হবে, দেখো তাই টি লিখেছি, সত্যি সে ভয় পায় না। কারণ দেখো সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি, কবিতাতেই ছিল, নট টু অটম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন। আমি শরতের কাছেও বশ্যতা স্বীকার করব না বা হার মানব না, এমনকি শীতের কাছেও আমি হার মানব না। তাহলে এটা ট্রু হলো। এখানে আমাদের অ্যাক্টিভিটি 2 অর্থাৎ ট্রু ফল শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 3।
কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি, একটা মানে সহ আমাদের নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। তো চলো উত্তর তো আমি করেই দিয়েছি, তোমাদের পড়িয়ে মানে বলে দিই, শুনে নাও, তারপর তোমরা লিখে নেবে। প্রথমে এরটা, দ্য ভ্যাগাবন্ড ইজ এ পার্সন, ভ্যাগাবন্ড হচ্ছে এমন একটা মানুষ। দেখো ভ্যাগাবন্ড মানে ভবঘুরে, ভবঘুরে আমরা কাদেরকে বলি, দেখো আমি লিখে দিয়েছি হু ইজ এ হোমলেস ওয়ান্ডারার, যার ঘর নেই, যে ঘুরে বেড়ায় তাকেই কিন্তু আমরা বলি যাযাবর। বিয়েরটা দেখো, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ, ভ্যাগাবন্ড বা ভবঘুরে কেমন জীবন চায়, আমি লিখেছি ফ্রিডম অ্যান্ড ট্রাভেলিং, সে স্বাধীনতা আর ভ্রমণের জীবন চায়। তোমাদের যদি মনে হয় ওই যে কবিতার লাইনে বা একটু আগেই ছিল, দেখবে তোমাদের এমসিকিউটাই ছিল ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, তাহলে সেটাও কিন্তু এখানে উত্তর হবে। যে যার নিজের মতো লিখতে পারো, কবিতার অ্যান্সার বিভিন্ন রকম হবে, প্রত্যেকের বিভিন্ন রকমের হতে পারে। তো আমি যেটা লেখাচ্ছি এর বাইরেও যদি তোমরা অন্য কিছু লিখতে চাও সেটাও লিখতে পারো। সিয়েরটা চলে এসো, দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর, ভ্যাগাবন্ড কী চায়, হেভেন অ্যাবভ অ্যান্ড রোড বিলো হিম, সে চায় যেন তার উপরে স্বর্গ থাকবে মানে আকাশ থাকবে, আর রোড বিলো হিম এবং নিচে থাকবে রাস্তা, এটাই সে চায়। আর ডিএরটা, দ্য ভ্যাগাবন্ড ডাস নট, ভ্যাগাবন্ড কী চায় না, ডাস নট ওয়ান্ট এ ফ্রেন্ড টু নো হিম, ভ্যাগাবন্ড চায় না এমন কোনো বন্ধু যে তাকে চিনবে বা জানবে, মানে তাকে জানার বা চেনার জন্য বন্ধু সে কিন্তু এটা চায় না। এখানে অ্যাক্টিভিটি 3 বা শূন্যস্থান পূরণ শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 4। কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো একটু আগেই বললাম, এখানেও বলছি, যেহেতু কবিতা দেখো অ্যান্সার বিভিন্ন রকমের হতে পারে, আমি যে লেখাচ্ছি এটাই যে শুধুমাত্র অ্যান্সার এরকম কিন্তু নয়, কবিতার অ্যান্সার রকমের হতে পারে। তো আমি যেটা লেখাচ্ছি এটাও হবে, তোমরা তার পাশাপাশি অন্যও কিছু লিখতে পারো। চলো এক এক করে প্রশ্নগুলো পড়ি, তার উত্তরগুলো লিখিয়ে দিই। প্রথমে এরটা, হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাস দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, একটু আগেই এটা হলো যে ভ্যাগাবন্ড কী ধরনের জীবন চায়। দেখো ডাস দিয়ে প্রশ্ন করেছে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সেই উত্তর লিখব। দেখো আমি উত্তরে লিখেছি অ্যাক্টিভিটি 4-এর এরটা, দ্য ভ্যাগাবন্ড ওয়ানটাকে করে দিয়েছি ওয়ান্টস, ওই যে ডাস দিয়ে প্রশ্ন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, প্রেজেন্ট টেন্স, তাই এস যোগ করেছি। আগে প্রশ্নটা লিখে নিয়েছি, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস বলে এবার কি লিখছি, এ লাইফ অফ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, সে চায় প্রকৃতির সাথে খুব নিবিড় সম্পর্ক, প্রকৃতির খুব কাছাকাছি থাকতে, উইথাউট এনি লিমিটেশনস, কোনো বাধা ছাড়া, কোনো বাধা বা প্রতিকূলতা থাকবে না, সে প্রকৃতির খুব কাছাকাছি থাকবে, এমনই একটা জীবন সে চায়। এই যে উত্তরটা আমি একটু আগেই বললাম, দেখবে তোমরা এখানে কিন্তু এই অ্যাক্টিভিটি 3-এর এখানেও কিন্তু বিয়েতে লিখতে পারতে, আবার এই বিয়ের অ্যান্সারটাও কিন্তু ওখানে তোমরা লিখতে পারতে। আমি যেহেতু ওখানে এটা লিখেছি তাই এটা লিখলাম, তোমরা অল্টারনেট করেও লিখতে পারো। বিয়েরটা, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, কোন সেই জিনিসগুলো যেগুলো ভ্যাগাবন্ডকে উৎসাহ দেয় না, মানে ভ্যাগাবন্ড যেগুলো চায় না। তাহলে হোয়াট আর দ্য থিংস, দেখো আর এখানেও প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করেছে, আমরা হোয়াটের জায়গায় আগে জিনিসগুলো লিখে নেব। কী কী সেই জিনিস, ওয়েলথ, লাভ অ্যান্ড ফ্রেন্ডস, সম্পত্তি, ভালোবাসা, বন্ধু। এবার এইটা উত্তর লিখে নিয়ে পুরো প্রশ্নটা লিখে দেবো, আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, এই হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো ভ্যাগাবন্ডকে উৎসাহ দেয় না, এই সম্পত্তি, টাকা পয়সা, ভালোবাসা, বন্ধু, এগুলো। তারপরে সিয়েরটায় চলে এসো, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস, ভ্যাগাবন্ড কী করবে যখন শীত নামবে। তাহলে দেখো সিয়েরটা অ্যান্সারে কী লিখেছি, হোয়েন উইন্টার ফলস, যখন শীত নামবে, দ্য ভ্যাগাবন্ড উড, ওখানে উড দিয়ে প্রশ্ন করেছে, আমি উড দিয়েই অ্যান্সার লিখেছি। তাহলে যখন শীত নামবে, আগে প্রশ্নটা দেখে লিখে নিলাম, দ্য ভ্যাগাবন্ড উড, ভ্যাগাবন্ড কী করবে, ওয়ার্ম হিমসেলফ, নিজেকে গরম করবে, বাই এ ফায়ার সাইড হ্যাভেন, একটা নিরাপদ স্থানে আগুনের পাশে। তাহলে একটা নিরাপদ স্থানে আগুনের পাশে সে নিজেকে উত্তপ্ত বা গরম করবে যখন শীত নামবে। এরপরে তোমরা ডিএরটায় চলে এসো, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড ইন অটম, কবি কিভাবে শরতের মাঠকে বর্ণনা করেছেন। এখানে দেখো ডাস দিয়ে প্রশ্ন করেছে, তাহলে ওই সেই একই রকম আমরা কিন্তু ভার্বের সাথে এস যোগ করব। দেখো হাউ ডাসটা বাদ দিয়েছি, দ্য পোয়েট থেকে শুরু করব, দ্য পোয়েট ডেসক্রাইবটাকে করে দিয়েছি ডেসক্রাইবস বলে প্রশ্নটা আগে লিখে নিয়েছি। দ্য পোয়েট ডেসক্রাইবস এ ফিল্ড ইন অটম, কবি শরতের মাঠকে বর্ণনা করেছেন কিসের সাথে, উইথ এ হোয়াইট মিল, সাদা খাবারের সাথে। কেন না, বিকজ অফ স্নো, বরফের কারণে। মিল মানে হচ্ছে খাবার, তাহলে ভাত বা এরম দানা শস্য জাতীয় যদি পাতে নেওয়া হয় সেটা সাদা থাকে, আর শরৎকালে কি হচ্ছে, মাঠে বরফে ছেয়ে গেছে, তো তাহলে মাঠটাকেও লাগছে হচ্ছে একটা খাবারের পাত্রের মতো, তো সেই জন্য মাঠটাকে খাবারের সাথে তুলনা করেছে। এরপরে ইয়েরটায় চলে এসো, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান্স এগেন, কবি কেন সেকেন্ড স্ট্যান্জাটাকে আরেকবার রিপিট করেছেন, মানে আবার পুনরায় কেন ফোর্থ স্ট্যান্জাতে লিখেছেন।
দেখো এখানে ডাস দিয়ে প্রশ্ন আছে, তাহলে হোয়াই ডাসটা বাদ দেবো, দ্য পোয়েট থেকে লেখা শুরু করব। আর দ্য পোয়েটের পরে দেখো রিপিটটাকে রিপিটস করে নিয়েছি, ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স। তাহলে আগে এটা বলে প্রশ্নটা আগে সব লিখে নেবো। দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান্স এগেন, কবি দ্বিতীয় স্ট্যান্জাটাকে আবার রিপিট করেছেন বা পুনরায় লিখেছেন। কেন? টু এমফাসাইজ, জোর দিতে। কিসের ওপর জোর দিতে? না অন হিজ অ্যালোন ওয়ান্ডারিং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, তিনি যে প্রকৃতির নিবিড় সংস্পর্শে ওই একা ঘুরে বেরিতে চান, উইথাউট এনি কনসার্ন, কোনো চিন্তাভাবনা ছাড়া, মানে তার মাথায় কোনো চিন্তাভাবনা থাকবে না। কনসার্ন মানে হচ্ছে চিন্তাভাবনা। তিনি কি করবেন? ওয়ান্ডারিং অ্যালোন, একা ঘুরে বেড়াবেন, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির খুব কাছাকাছি বা নিবিড় সম্পর্কে। এটা বোঝানোর জন্যই কিন্তু তিনি কি করেছেন, ওই দ্বিতীয় স্ট্যান্জাটাকে আবার রিপিট করে ফোর্থ স্ট্যান্জায় বসিয়েছেন। ওই জন্যই আমি লিখেছি এমফাসাইজ। এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া। তিনি ওটার উপর জোর দিয়েছেন যে কোনো চিন্তাভাবনা ছাড়া তিনি একদম ফ্রি মাইন্ডে প্রকৃতির সংস্পর্শে ঘুরে বেড়াবেন। এরপরে তোমরা অ্যাক্টিভিটি 4-এর লাস্ট প্রশ্নে চলে এসো, এফেক্টটা। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম, এই কবিতার মধ্যে দিয়ে কবি কোন বার্তা দিতে চেয়েছেন? দেখো প্রশ্নগুলোর প্যাটার্ন দেখো, সেই উত্তর একই রকমই। মানে মেনলি ভ্যাগাবন্ড কবিতায় আমরা কি জানলাম বা কি পড়লাম, যে ভ্যাগাবন্ড একটা ভবঘুরে, সে কি করে? সে ঘুরে বেড়ায়, তার ঘর নেই। সে কোথায় ঘুরতে চায়? কবিতায় পড়ছি যে সে প্রকৃতির সংস্পর্শে থাকতে চায়। তার টাকা পয়সা সম্পত্তি বন্ধুবান্ধব চাই না, সে শুধু প্রকৃতিকে এনজয় করবে, প্রকৃতির সংস্পর্শে থাকবে। তাই উত্তরগুলোও দেখো সেই একই রকমেরই হচ্ছে। তো চলো লাস্ট প্রশ্ন, এফেক্টটা। তিনি এই কবিতার মধ্যে দিয়ে তিনি কি বার্তা দিতে চেয়েছেন? দেখো প্রশ্নটা আগে লিখেছি, দ্য মেসেজ দ্য পোয়েট, ওয়ানটাকে ওয়ান্টস করে দিয়েছি। দ্য মেসেজ দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ থ্রু দ্য পোয়েম, কবি এই কবিতার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন? না ইজ দ্যাট হিজ ক্রেভিং ফর নেচার ইজ আনকন্ডিশনাল, যে ওনার প্রকৃতির প্রতি ভালোবাসা বা টান এটা হচ্ছে নিঃশর্ত, মানে এর কোনো শর্ত হয় না। ক্রেভিং মানে হচ্ছে প্রচণ্ড টান। তাহলে আর তার যে প্রকৃতির প্রতি টান এটা আনকন্ডিশনাল, মানে কোনো শর্ততে এটাকে বাঁধা যাবে না। অ্যান্ড হি ওয়ান্টস টু স্পেন্ড হিজ হোল লাইফ, তিনি চান তার পুরো জীবনটাই এইভাবে কাটাতে, অ্যাজ এ ভ্যাগাবন্ড, একজন ভবঘুরে হিসাবে, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির সংস্পর্শে। তাহলে দেখো এই উত্তরটা যদি তোমরা লেখো, এটাও কিন্তু অন্য প্রশ্নের উত্তরেও তোমরা লিখে দিতে পারবে। ওই যে বললাম মেন কথাটাই কবিতার একই, সেই থিমটার ওপর দিয়েই কিন্তু এইসব অ্যান্সারগুলো লেখানো হয়েছে। এখানে আমাদের অ্যাক্টিভিটি 4 অর্থাৎ প্রশ্ন উত্তর শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 5। কি বলেছে এখানে? ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। দুটো কলাম দেওয়া আছে এ আর বি, আমাদের দুটো কলামকে মেলাতে হবে, ম্যাচ করতে হবে মানে সহ। তো আমি এখানে করে দিয়েছি, তোমাদের পড়ে মানে বলে দিচ্ছি। দেখো প্রথমে কলাম এতে আছে লাভ। লাভটা কি হয়েছে? কলাম বিতে দেখো আমি অ্যারো দিয়ে দিয়েছি, এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝা এবং যত্নের একটা অনুভূতি। তাহলে একজনকে বোঝা বা তাকে যত্ন করা, সেই অনুভূতিটাকেই কি বলে? ভালোবাসা। দ্বিতীয়তে আছে হেভেন। হেভেন মানে স্বর্গ। দেখো হেভেনটা কি করে দিয়েছি? এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড, এমন একটা জায়গা যেখানে আত্মা শান্তি পায় এবং তার ভগবানকে খুঁজে পায়, সেটাকেই স্বর্গ বলি আমরা। তিনেরটা চলে এসো নাই। নাই মানে হচ্ছে কাছে। দেখো কি লিখে দিয়েছি অ্যারো দিয়ে? দ্যাট হুইচ ইজ নিয়ার, যেটা কাছে সেটাকে নাই বলে। চারেরটা চলে এসো লেভ। লেভ মানে ছোট জলধারা, সেটাকে কি করে দিয়েছি? এ স্ট্রিম অর এ রিভুলেট, ওই যে নদীর ছোট ধারা সেটাকেই বলা হয় লেভ। স্ট্রিম মানেও জলধারা, ওই রিভুলেট। আচ্ছা তারপরে আছে ফ্রস্টি। ফ্রস্টি মানে তোমরা জানো বরফযুক্ত বা বরফময়, সেটা কি হবে? কভার্ড উইথ থিন আইস, পাতলা বরফে ঢাকা বা ভর্তি। আর লাস্ট আছে ফ্রেন্ড, বন্ধু। বন্ধু কোনটা হবে? এ পারসন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস, এমন একজন যে কোনো পরিস্থিতিতে পাশে থাকে, ভালো সময়ও খারাপ সময়ও, তাকে আমরা বলি বন্ধু। তাহলে দেখো এখানে এ কলামের সাথে বি কলামের আমি ম্যাচ করিয়ে দিলাম। এখানে অ্যাক্টিভিটি 5 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 6। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে শব্দগুলো দেওয়া আছে তার অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, মানে অপোজিট ওয়ার্ড দিয়ে ফিল করতে হবে। আমি এখানে উত্তর করে দিয়েছি, পড়িয়ে তোমাদের মানে বলে দিচ্ছি। দেখো এরটা প্রথমে আছে দেয়ার ইজ এ ড্যাশ ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। ব্র্যাকেটে দিয়েছিল ওয়ার্ম। ওয়ার্ম মানে উষ্ণ, উষ্ণর অপোজিট কি? ঠান্ডা। তাহলে আমি কুল লিখেছি, তোমরা কোল্ডও লিখতে পারো। তাহলে কি মানে হলো? দেয়ার ইজ এ কুল ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি, সমুদ্র থেকে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে।
বি এরটা চলে এসো, হিজ কোট ইজ ড্যাশ ইন কালার, ব্যাকেটে দেওয়া ছিল হোয়াইট, হোয়াইট মানে সাদা, তার অপোজিট কি ব্ল্যাক, তাহলে মানে কি হলো হিজ কোট ইজ ব্ল্যাক ইন কালার, তার কোটটা হচ্ছে কালো রঙের। সি এরটায় এসো, আফটার স্প্রিং কামস ড্যাশ, ব্যাকেটে দেওয়া আছে উইন্টার, উইন্টার মানে শীতকাল, তার অপোজিট কি সামার গরমকাল, তাহলে মানে কি হলো আফটার স্প্রিং কাম সামার, বসন্তের পরে গ্রীষ্মকাল আসে। ডি এরটা চলে এসো, ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের উপর থেকে আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং ড্যাশ, ব্যাকেটে দেওয়া ছিল অ্যাবভ, অ্যাবভ মানে উপরে, তার অপোজিট হচ্ছে বিলো নিচে, তাহলে পাহাড়ের উপর থেকে আমি দেখতে পাচ্ছিলাম নদী নিচ দিয়ে বয়ে চলেছে। আর লাস্টেরটা চলে এসো ই, আই ডু নট ওয়ান্ট টু বি ড্যাশ ফর দ্য মিটিং, ব্যাকেটে দেওয়া আছে আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি, তার অপোজিট কি লেট, দেরি হওয়া, তাহলে আই ডু নট ওয়ান্ট টু বি লেট ফর দ্য মিটিং, আমি মিটিংয়ের জন্য দেরিতে যেতে চাই না বা আমি লেট করতে চাই না। তাহলে এখানে দেখতে পেলে প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো ব্যাকেটে দেওয়া আছে তার অপোজিট বা অ্যান্টোনিম আমি কিন্তু লিখে এটা ফিল করে দিয়েছি। এখানে অ্যাক্টিভিটি 6 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 7। কি বলেছে, মেক অ্যাজ মেনি নিউ ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান, তুমি যতগুলো নতুন শব্দ তৈরি করতে পারবে করো, ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে নিয়ে, বাই অ্যাডিং সাফিক্সে, সাফিক্স যোগ করে, সাফিক্স হচ্ছে দেখবে যে কোনো শব্দের পরে যেটা বসে নতুন শব্দ তৈরি হয়, আর যদি আগে বসে নতুন শব্দ তৈরি হয় তাকে প্রেফিক্স বলে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে, দেখো এখানে অনেকগুলো সাফিক্স দেওয়া আছে যেগুলো বাক্যের শেষে বসাতে হবে এবং সেগুলো দিয়ে আমাদের নতুন শব্দ তৈরি করতে হবে। আমি ম্যাক্সিমাম দুটো করে করেছি, তোমরা পারলে আরও করতে পারো, আর একটা বা দুটোতে একটা করেই পেয়েছি, আর কোনো শব্দ পাইনি, তোমরা যদি অ্যাড করতে পারো তো করতে পারো। তো দেখো প্রথমে ওয়াই দিয়ে আছে মানে লাস্টে ওয়াই যোগ করতে হবে, একটা করে দেওয়া ছিল ওয়েলদি, আমি একটা করেছি ফ্রস্টি। বিয়েরটা চলে এসো লেস, শেষে লেস যোগ করতে হবে, কি করেছি লাভলেস, হোপলেস। সি এরটা দেখো লাস্টে ফুল যোগ করতে হবে, তাহলে আমি করেছি হোপফুল অর্থাৎ আশাবাদী। ডি এরটা দেখো লাস্টে এলওয়াই যোগ করতে হবে, আমি করেছি লাভলি, লাইকলি। ই এরটায় চলে এসো লাস্টে টিএইচ যোগ করতে হবে, এখানে আমি একটাই শব্দ পেয়েছি, করেছি ওয়ার্মথ অর্থাৎ উষ্ণতা বা উষ্ণ। এফ এরটায় চলে এসো লাস্টে আছে সাইড, কি করেছি ফায়ার সাইড, রোড সাইড। জি এরটা লাস্টে ইআর যোগ হবে, তাহলে কি করেছি লেটার, সুনার। আর লাস্টে এইচ, শেষে শুধু আর যোগ হবে, সেটাকে করে দিচ্ছি লাভার, গিভার। তাহলে দেখতে পেলে প্রতিটা শব্দের শেষেই ওই যে যে সাফিক্সগুলো বলেছে সেগুলো যোগ করে আমরা নতুন শব্দ যোগ করলাম। তাহলে এখানে দেখলে প্রত্যেকটা ওয়ার্ড একটা করে ছিল, সেখান থেকে আবার একটা করে নতুন শব্দ তৈরি হলো, সেটাই বলেছে সাফিক্স যোগ করে নতুন শব্দ যোগ করতে, এটাকে সাফিক্স বলে। আর যদি এই শব্দগুলোর আগে কোনো কিছু বসে নতুন শব্দ তৈরি হতো তাহলে সেটাকে প্রেফিক্স বলা হয়। এখানে অ্যাক্টিভিটি 7 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8A। কি বলেছে, ফাইন্ড পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো থেকে আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। অ্যাডজেক্টিভ তোমরা জানো বিশেষণ, যেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। তো এখানেও দেখবে এটা দোষ বা গুণ বোঝাচ্ছে, কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দেখবে অ্যাডজেক্টিভের সাথে আইএনজি, ইএন বা ইডি এগুলো যোগ থাকবে, এগুলো চিনতে সুবিধা হয়। তো যেগুলোতে সেগুলো থাকে সেগুলোই হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, আর দোষ গুণ তো বোঝাবে বটেই। চলো আমি এখানে আন্ডারলাইন করিয়ে দিচ্ছি, পড়ে তোমাদের বলে দিচ্ছি। এরটা, হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, সে একটা চলন্ত বাস থেকে নেমেছিল। দেখো এখানে তাহলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী হবে, রানিং। দেখো বলছে চলন্ত, বাসটা কেমন ছিল, তাহলে চলন্ত ছিল, আর দেখো আইএনজি যোগ আছে। বিয়েরটা চলে এসো, দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, ওই লোডেড মানে ভর্তি, জিনিসপত্রে ভর্তি ট্রাকটা গাড়িতে গিয়ে আঘাত করেছে, তাহলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী হবে লোডেড। দেখো ইডি যোগ আছে, আর দেখো ট্রাকটার মানে অবস্থা বোঝাচ্ছে ট্রাকটা কেমন ছিল না লোডেড, ভর্তি ছিল। সিয়েরটা চলে এসো, আই মেট এ চার্মিং ওম্যান টুডে, আমি আজকে একটা মনোমুগ্ধকারী মহিলার সাথে সাক্ষাৎ করেছি, মনোমুগ্ধকারী না বলে সুন্দরীও বলতে পারো। তাহলে দেখো সেই সুন্দরী মহিলাটির তার গুণ বা রূপ বোঝানো হচ্ছে, তাই চার্মিং, আইএনজি যোগ আছে চার্মের সাথে, এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপরে ডিএরটা কি আছে, ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোস, পচা আম খেও না, তাহলে আমটার দেখো দোষ বোঝাচ্ছে যে আমটা কীরকম অবস্থায় আছে, সে রটেন, সেটা পচে গেছে।
ইএন যোগ আছে রটের সাথে। আর লাস্টে ইয়েরটা ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট হচ্ছে একটা খুব উত্তেজনাময় খেলা। তাহলে কেমন খেলা? উত্তেজনাময়, এক্সাইটের সাথে আইএনজি যোগ আছে। তাহলে প্রত্যেকটাই দেখো কোনো দোষ না গুণ বোঝাচ্ছে, তার সাথে পার্টিসিপেল যোগ আছে আইএনজি, ইডি বা ইএন। তাহলে প্রথমটাই হলো রানিং, বি এরটা লোডেড, সি এরটা চার্মিং, ডি এরটা রটেন, আর ই এরটা হচ্ছে এক্সাইটিং। অ্যাক্টিভিটি 8B-তে বলেছে মেক নিউ সেন্টেন্সেস উইথ দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 8A। এই 8A-তে যে 5টার নিচে আমরা আন্ডারলাইন করলাম যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো, সেগুলোকে নিয়ে আবার বাক্য রচনা করতে বলেছে, নতুন বাক্য তৈরি করতে বলেছে। তো চলো অ্যাক্টিভিটি 8B, আমি ওই যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো 8A-তে পেলাম সেগুলো দিয়ে এখানে বাক্য রচনা করে দিয়েছি। প্রথমটা ছিল রানিং, কি লিখেছি? যে রাহুল ইজ রানিং ইন দ্য ফিল্ড, রাহুল মাঠেতে দৌড়াচ্ছে। বিয়ারটা ছিল লোডেড, কি লিখেছি? দিস গান ইজ লোডেড উইথ বুলেটস, এই বন্দুকটা বুলেট দিয়ে ভর্তি, মানে বন্দুকটা লোডেড আছে বুলেট দিয়ে। তিনেরটা ছিল চার্মিং, লিখেছি পিকক ইজ এ চার্মিং বার্ড, ময়ূর হচ্ছে একটি মনোমুগ্ধকারী পাখি, মানে দেখলে মন ভরে যায়। চারেরটা ছিল রটেন, পচা, সেটা দিয়ে লিখেছি উই শুড নট ইট রটেন ফ্রুটস, ফ্রুটসের জায়গায় ভেজিটেবলসও লিখতে পারো, আমাদের উচিত নয় পচা শাকসবজি বা পচা ফল খাওয়া। লাস্টেরটা ছিল এক্সাইটিং, উত্তেজনাময়, তো লিখেছি ইট ওয়াজ অ্যান এক্সাইটিং এক্সপিরিয়েন্স, এটা ছিল একটা উত্তেজনাময় এক অনুভূতি বা অভিজ্ঞতা। তো এখানে তাহলে আমাদের অ্যাক্টিভিটি 8A এবং 8B দুটোই শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 9। কি বলেছে? পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ। নিচে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, এই পাতায় কিছুটা আছে, আবার নেক্সট পেজে কিছুটা আছে, এটাকে পাংচুয়েট করতে হবে, মানে যেখানে যেখানে ফুল স্টপ বসবে, কমা বসবে, কোটেশান বসবে, জিজ্ঞাসা চিহ্ন, এইগুলো আমাদের দিতে হবে। তো আমি দেখো এইরকম দিয়ে এটাকে সলভ করে দিয়েছি। আমি কোথায় কি বসবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। দেখো প্রথমেই আছে ডু ইউ নো ওয়াটসন, এটাকে ডবল কোটেশানের মধ্যে কোট করব এবং জিজ্ঞাসা চিহ্ন দেবো, মানে কোয়েশ্চেন মার্ক দেবো, যেমনভাবে করেছি তোমরা দেখে নাও। সেড হোমস অ্যাজ উই স্যাট টুগেদার অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন, তারপরে ফুল স্টপ দেবো। আবার নেক্সট লাইনে কোটেশান স্টার্ট করব, ইন দ্য ডার্কনেস, তারপর দেখো কমা দেবো। আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন ইন টকিং টু ইউ টু নাইট, বলে ফুল স্টপ দেবো। দেয়ার ইজ এ রিস্ক অফ ডেঞ্জার, আবার ফুল স্টপ দিয়ে ডবল কোটেশান ক্লোজ করব। নেক্সটে দেখো আবার ডবল কোটেশান স্টার্ট করব, ইনভাইটেড কমা এটাকে বলে। ইউ নো বলে কমা দেবো। আই ওয়েলকাম ইট বলে ফুল স্টপ, বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন মোর ইন দিস রুমস দ্যান ওয়াজ ভিজিবল টু মি, আবার কোটেশান দিয়ে ইনভাইটেড কমা ক্লোজ করব। তারপরে দেখো একটা কোয়েশ্চেন মার্ক হবে, কোটেশানের মধ্যেই রাখবে, মানে ডবল ইনভাইটেড কমা দেবে। ইউ স দ্য ভেন্টিলেটার বলে দেখো কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা ইনভাইটেড কমা ক্লোজ করেছি। আর লাস্টে আবার এসো, ইনভাইটেড কমার মধ্যে শুরু হবে ইয়েস বলে কমা দেবো, বাট আই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ সাচ এ ভেরি ডেঞ্জারাস অর আনইউজুয়াল থিং টু হ্যাভ এ স্মল ওপেনিং বিটুইন টু রুমস বলে ফুল স্টপ। ইট ওয়াজ সো স্মল দ্যাট এ র্যাট কুড হার্ডলি পাস থ্রু বলে ফুল স্টপ দিয়ে কোটেশান বা ইনভাইটেড কমা ক্লোজ করব। তাহলে এই যে যে জায়গাগুলোতে দেখো আমরা ইনভাইটেড কমা দিলাম বা কোটেশান, ওই যেটাকে কোটেশান বলছি, বা কোয়েশ্চেন মার্ক দিলাম, কমা দিলাম, ফুল স্টপ দিলাম, এগুলোকেই পাংচুয়েশন মার্কস বলে, যেটা এই প্যাসেজটায় ছিল না। তো সেই প্যাসেজটায় আমি পাংচুয়েশন মার্কস দিয়ে ফিল আপ করে দিলাম, তোমরা এইভাবে করে নেবে। এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 10। কি বলেছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দ্য প্রপার ডিগ্রি, অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রি দিয়ে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা জানো অ্যাডজেক্টিভ 3 ধরনের হয়, 3টে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যখন একজনের কথাই বলা হয় তখন পজিটিভ, যখন দুজনের মধ্যে কম্পেয়ার বা তুলনা করা হয় তখন কম্পারেটিভ, আর যখন অনেকের মধ্যে কেউ সেরা হয়, অনেকজনের মধ্যে তুলনা হচ্ছে, তখন তাকে বলা হয় সুপারলেটিভ। তো চলো আমি এখানে করে দিয়েছি, তোমাদের পড়িয়ে বুঝিয়ে দিই। প্রথমে এরটা দেখো কি আছে, রাম ইজ, ব্যাকেটে লেখা আছে ড্যাশ ওল্ড দেন স্যাম, তাহলে দেখো রামের সাথে স্যামের তুলনা করছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, তাই ওল্ডা হয়ে যাবে ওল্ডার, তাহলে রাম ইজ ওল্ডার দেন স্যাম, রাম হচ্ছে স্যামের থেকে বয়সে বড়। বিয়েরটা চলে এসো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ পিক ইন দ্য ওয়ার্ল্ড, ব্যাকেটে দেওয়া আছে হাই, তাহলে দেখো মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তাই এখানে সুপারলেটিভ ডিগ্রি হবে, তাই হাইটা হয়ে গেছে কি হাইয়েস্ট। সুপারলেটিভ ডিগ্রি চেনার একটা উপায়, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় আর্টিকেল দা বসে, দেখো হাইয়েস্টের আগে দাই বসেছে, তাহলে কি হলো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। সিয়েরটা চলে এসো, এ ম্যাঙ্গো ইজ
অ্যাজ ড্যাশ টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। এখানে একটু ভুল হয়ে যেতে পারে, তোমরা ভাববে ম্যাঙ্গো আর অ্যাপেল দুটোর মধ্যে তুলনা করেছে, তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি সুইটার হবে, কিন্তু না, হবে না। কেন হবে না? কারণ ইজ অ্যাজ আছে, তাহলে এখানে সুইটই হবে, পজিটিভ ডিগ্রি বসবে। তাহলে মানেটা কি হলো? এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। একটা আম হচ্ছে একটা আপেলের মতোই মিষ্টি। দেখো, এটা বলেনি যে আম আপেলের থেকে বেশি মিষ্টি, তখন সুইটার হতো। যেহেতু ইজ অ্যাজ আছে, অ্যাজ মানে দুটোই সমান, তার মানে দুজনেই সমান মিষ্টি। ডিএডটা চলে এসো, দার্জিলিং ইজ ড্যাশ দেন শিলিগুড়ি। তাহলে দেখো ব্যাকেটে আছে কুল, তাহলে এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব কুলার, কারণ বলছে দার্জিলিং শিলিগুড়ির থেকে বেশি ঠান্ডা। ওই যে দ্যান দেয়া আছে, তার মানে দুজনের মধ্যে কম্পেয়ার করছে। এই প্রথমেতেও ছিল, দেখো রাম ইজ ওল্ডার দ্যান শ্যাম, ঠিক সেরকম দার্জিলিং ইজ কুলার দ্যান শিলিগুড়ি, দার্জিলিং হচ্ছে শিলিগুড়ির থেকে বেশি ঠান্ডা। ইয়েরটা চলে এসো, কলকাতা ইজ দ্য, দেখো এখানে দা আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। ব্যাকেটে দেওয়া আছে লার্জ, তাহলে আমরা লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব, লার্জেস্ট। কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় শহর। এই সবসময় জেনে রাখবে সুপারলেটিভের আগে দা হয়। দেখো বিয়ের দাগে মাউন্ট এভারেস্ট ইজ দ্য ছিল, আর এখানেও কলকাতা ইজ দ্য। লাস্টেরটা চলে এসো এফ, সীতা ইজ ড্যাশ দ্যান রেশমা। দেখো দ্যান বলেছে, তাহলে একজনকার সাথে একজনকার তুলনা করছে, তাহলে কম্পিটিটিভ ডিগ্রি হবে। ব্যাকেটে টল ছিল, করে দেবো টলার। সীতা ইজ টলার দ্যান রেশমা, সীতা হচ্ছে রেশমার থেকে বেশি লম্বা। তাহলে দেখো প্রথমেরটা হলো কম্পিটিটিভ ডিগ্রি, বিএডটা হচ্ছে সুপারলেটিভ, সিএডটা পজিটিভ, ডিএডটা আবার কম্পারেটিভ, ইএডটা সুপারলেটিভ, আবার এফেরটাও হচ্ছে কম্পারেটিভ। এখানে আমাদের অ্যাক্টিভিটি 10 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 11। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। নিচে দেখো হেল্প বক্স, ওই যে হলুদ কালির মধ্যে কিছু প্লুরাল নাউন্স দেওয়া আছে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড, কয়েকটা এক্সট্রাও দেওয়া আছে। তো আমাদের ওই প্লুরাল নাউন, বহু বচন যে নাউনগুলো আছে সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে। ফিল আপ করে দিয়েছি আমি, পড়িয়ে মানে বলে দিচ্ছি। প্রথমে এরটা, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, কী হবে? কনগ্র্যাচুলেশনস, তুমি ম্যাচটা জিতেছ, অভিনন্দন। বিএডটা, দ্য পুলিশ হেডকোয়ার্টার্স ওয়ার নট ফার অ্যাওয়ে, পুলিশ হেডকোয়ার্টার বেশি দূরে নয়, তাহলে বিএডটা হলো হেডকোয়ার্টার। সিএডটা, হি ডিড নট হ্যাভ দ্য মিনস, এখানে মিনস মানে হচ্ছে আর্থিক অবস্থা, মানে টাকা কড়ি, টাকা পয়সার কথা বলেছে। তার কাছে হয়তো টাকা পয়সা নেই, বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার, কিন্তু তার একটা রাজত্ব তৈরি করার ক্ষমতা আছে। ডিএডটা, দ্য টেস্ট সিরিজ ওয়াজ সো এক্সাইটিং, সিরিজ আমরা জানি যখন একটার পর একটা খেলা হয়, ধরো 3 ম্যাচের সিরিজ বা 4 ম্যাচের বা 5 ম্যাচের যে সিরিজ হয়, বলছে দ্য টেস্ট সিরিজ ওয়াজ সো এক্সাইটিং, এই টেস্ট সিরিজটা এতটাই রোমাঞ্চকর ছিল দ্যাট অল ওয়্যার গ্লুড টু দ্য টেলিভিশন, সবাই যেন টিভির সাথে আটকে ছিল বা টিভির সাথে লেগেছিল, মানে কেউ টিভি ছেড়ে উঠছিল না, এত এক্সাইটিং ম্যাচ চলছিল। আর লাস্টে হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ টংস, টংস হচ্ছে সাঁড়াশি, তাহলে সে জ্বলন্ত কয়লাটাকে কী দিয়ে ধরেছিল? না, সাঁড়াশির সাহায্যে ধরেছিল। তাহলে এই হচ্ছে 4টে হলো, 1 2 3 4 5টা, আর বাকি যেগুলো আছে সেগুলো এক্সট্রা, ওগুলো কিন্তু হবে না। এখানে অ্যাক্টিভিটি 11 শেষ হলো। এরপর তোমরা চলে এসো লাস্ট অ্যাক্টিভিটি 12। এখানে একটা রাইটিং স্কিল আছে। কি বলেছে? ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ উইদিন 70 ওয়ার্ডস, 70 শব্দের মধ্যে একটা ছোট করে প্যারাগ্রাফ লেখো। ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, তুমি একটা পিকনিক বা চড়ুই ভাতিতে কীরকম এনজয় করেছিলে, কীরকম উপভোগ করেছিলে বা মজা করেছিলে, তার তোমার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা তোমায় লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের এই হিন্টস বা পয়েন্টসগুলো তুমি হেল্প নিতে পারো। কী কী পয়েন্ট দেওয়া আছে দেখো? প্লেস অফ দ্য পিকনিক, কোন জায়গায় পিকনিকটা করেছো। টাইম অ্যান্ড সিজন অফ দ্য পিকনিক, কোন সময় বা কোন ঋতুতে করেছো। 3 নম্বরে আছে ইয়োর কম্পেনিয়ান্স ইন দ্য পিকনিক, সেই পিকনিকে তোমার সঙ্গী বা সাথী বন্ধুরা কে কে ছিল। আর 4 আছে গেমস ইভেন্টস অ্যাক্টিভিটিস, তোমরা সেখানে গিয়ে কী খেলেছো, কী মজা করেছো, কী কী কাজ করেছো। আর লাস্টে আছে ইয়োর ফিলিংস আফটার দ্য পিকনিক, এই পিকনিকের পরে তোমার অনুভূতি কেমন ছিল। তো এখানে পিকনিক নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমি এখানে স্কুল পিকনিক লিখিয়েছি, যেহেতু এটা ধরো একটা স্কুলের টেক্সট বুকের দিয়েছে, ফ্যামিলি পিকনিকের থেকে স্কুল পিকনিক লেখাটা বেশি ভালো। তো স্কুল পিকনিক খুব ছোট করে লিখেছি, 70 শব্দ বলেছে, আমি তার মতোই লিখেছি। তো চলো পড়িয়ে দিই। হেডিং দেবে স্কুল পিকনিক। দেখো যে পয়েন্টগুলো ওখানে বলেছিল সেই সাহায্যেই লিখেছি। প্রথমে বলেছিল কোন সময়, তাহলে লিখেছি অন 25 ডিসেম্বর লাস্ট ইয়ার, 25শে ডিসেম্বর সে আগের বছরে আবার স্কুল অর্গানাইজড এ স্কুল পিকনিক, আমাদের স্কুল একটা
পিকনিকের আয়োজন করেছিল। তাহলে 25শে ডিসেম্বর মানে বুঝতেই পারছো শীতকাল, আমরা তো শীতকালেই বেশি পিকনিক করি, তাহলে প্রথমে সেইটা লিখে দিলুম কোন সময়। আর এটা স্কুল থেকে আয়োজন করা হয়েছিল, অর্গানাইজড এ স্কুল পিকনিক, অর্গানাইজড মানে আয়োজন করা। আচ্ছা, সেটা কোথায়, এবার প্লেস বলেছিল জায়গা, উই ওয়েন্ট টু দ্য রিভার বিচ অফ বেনাপুর বাই বাস, আমরা বেনাপুরের নদী চড়ে গেছিলাম বাসে করে। আমি রিভার বিচ লিখিয়েছি, বেনাপুর এখন এই জায়গাটা খুব ফেমাস, সবাই ওখানে ফিস্ট করতে যাচ্ছে উলুবেরিয়ার কাছে, তোমরা তোমাদের এলাকার কোনো জায়গা দিতে পারো। আমি নদী চড় দিয়েছি, মানে এই নয় যে তোমাকে নদীর ধারেই দিতে হবে, তুমি অন্য কোনো পার্কও দিতে পারো। তো আমি এখানে লিখেছি উই ওয়েন্ট টু দ্য রিভার বিচ অফ বেনাপুর বাই বাস, আমরা বাসে করে নদীর চর বেনাপুরে গেছিলাম। কে কে গিয়েছিলাম, ওখানে বলেছিল সঙ্গী সাথী কারা ছিল, অল মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স জয়েন্ড ইন দিস পিকনিক, আমার সব বন্ধুরা এবং শিক্ষকরা এই পিকনিকে জয়েন বা যোগদান করেছিল। ওখানে এবার পয়েন্ট ছিল কি কি ইভেন্ট অ্যাক্টিভিটি আমরা করেছিলাম। তো আমরা কী কী খেলেছিলাম, উই প্লেড ব্যাডমিন্টন, ক্রিকেট, হাইড অ্যান্ড সিক দেয়ার, আমরা সেখানে ব্যাডমিন্টন, ক্রিকেট, হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি খেলেছিলাম। তারপরে কি হলো, আরও কী কী করেছিলাম, কী কী অ্যাক্টিভিটি, দেন অল অফ আস ওয়ার সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং, আমরা সবাই গান গেয়েছিলাম, নেচেছিলাম, খুব মজা করেছিলাম। আরও একটা অ্যাক্টিভিটি দিয়েছি, উই অলসো ডিড বোটিং ইন দ্য রিভার, আমরা নদীতে বোটিংও করেছি, যেহেতু নদীর চরে পিকনিকটা হচ্ছে তাহলে নদীতে তো বোটিং তো করবোই, তাহলে নদীতে বোটিং করেছি মানে নৌকা চেপেছি বা বোট চেপেছি। আচ্ছা, তারপরে পিকনিক মানে তো খাওয়া দাওয়া থাকবেই, তো সেটাও লিখে দিয়েছি, অ্যাট লাঞ্চ, দুপুরের খাওয়াতে, দেয়ার ওয়ার মেনি মাউথ ওয়াটারিং ডিশেস, জিভে জল চলে আসবে এরকম তারা কিছু খাবার রান্না হয়েছিল। মাউথ ওয়াটারিং মানে মুখে বা জিভে জল চলে আসা, তো এরকম সুস্বাদু অনেক রান্নাও হয়েছিল। লাস্টে কিভাবে ফিরলাম, উই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, আমরা সন্ধেবেলা বাড়ি ফিরলাম, বাসে করে গেছি মানে বাসে করেই আসবো। আর লাস্টে বলেছিল যে পিকনিকের পরে অভিজ্ঞতা কীরম, সেটা লিখেছি, ইট ওয়াজ এ মেমোরেবল ডে, এটা হচ্ছে একটা স্মরণীয় দিন, মেমোরেবল মানে স্মরণীয়, অ্যান্ড আই উইল রিমেম্বার ইট ফর এভার, আমি এটা চিরকাল মনে রাখবো। রিমেম্বার মানে মনে রাখা বা স্মরণে রাখা, আর ফর এভার মানে চিরকাল। তাহলে লিখেছে 70 শব্দের মধ্যে খুব ছোট করে আমি একটা স্কুল পিকনিকের প্যারাগ্রাফ লিখে দিলাম। এখানে আমাদের অ্যাক্টিভিটি 12 এবং তার পাশাপাশি এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে এরকম ভিডিও করার জন্য, তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে, সেটাও কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে সলভ করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি আগেই বললাম তোমাদের ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বইয়ের সমস্ত ইংলিশ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।